দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। আজ সকাল 10:30টায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল ঘোষণা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মহামারীকালীন ছুটি 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আরো জানাচ্ছেন সজল দাস। গত বছরের 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই 10 মাসে হয়নি কোনো বোর্ড পরীক্ষা। এইচএসসি ও সমমান পরীক্ষায় আসে মূল্যায়ন ভিত্তিক অটো পাসের ঘোষণা। 7 অক্টোবর শিক্ষামন্ত্রী জানান, এইচএসসির ফল নির্ধারণ হবে জেএসসি ও এসএসসি ফলাফলের গড় করে। ফলাফল প্রকাশে জাতীয় সংসদে পাশ হয় সংশোধিত আইন। দীর্ঘ অপেক্ষার পর এলো কাঙ্ক্ষিত ফল প্রকাশের ঘোষণা। শনিবার সকাল 10:30টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল ঘোষণা কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 30 জানুয়ারি সকাল 10:30টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি গণভবন থেকে আমাদের সাথে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ করবেন। এদিকে আবারও বাড়ল দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। মহামারীর কারণে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতিও। সরকারি নির্দেশনা অনুযায়ী 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি সারছে প্রতিষ্ঠানগুলো। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপের 62টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল 8টা থেকে শুরু হয়ে একটানা বিকাল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছতে শুরু করেছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট গ্রহণের দিন আজ সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের ভোট গ্রহণের মাত্র একদিন আগে সীমানা জটিলতার কারণ দেখিয়ে পাবনার সুজানগর উপজেলার পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শনিবার অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের পৌর নির্বাচন। এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। বলছেন, এই ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কা উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। মুন্সিগঞ্জের মীরকাদিম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু তাহেরের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার কমলাঘাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার বরগুনার পাথরঘাটাতে পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অর্ধশতাধিক আহত হয়। এরপর থেকে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। তবে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনকে ঘিরে পৌরসভা দুটিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতি কেন্দ্রে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন পুলিশ সদস্য থাকবেন, 10 জন আনসার সদস্য থাকবেন, তার ভিতরে একজন এপিসি, একজন পিসি। বাইরে টহলরতে আরো বিজিবির নেতৃত্বে 2 প্লাটুন, প্রায় 5টা টিম থাকবেন এবং তারাও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবেন। পিরোজপুরের স্বরূপকাঠিতেই পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জামাদি। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এই পৌরসভায় মেয়র পদে 3 জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্ট্রাইকিং পার্টি থাকবে, মোবাইল পার্টি থাকবে, আমাদের এপিবিএন এর সদস্যরা কাজ করবে, বিজিবি কাজ করবে, র্যাব কাজ করবে। নির্বাচন কর্মকর্তারা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েনের কথা জানিয়েছেন। এদিকে সীমানা জটিলতায় শুক্রবার পাবনা সুজানগর পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ করে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ অলিউর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। ফলে চুনোপুটিরা শাস্তি পেলেও পৃষ্ঠপোষকরা থাকে অধরাই। আর এটিকেই দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবনতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ধারণা সূচকে আগের 14তম অবস্থান থেকে এখন নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম। এই অবস্থানকে টিআইবি বলছে হতাশাজনক। আর বিশ্লেষকদের পরামর্শ, দুদককে করতে হবে আরো শক্তিশালী, মাঠ পর্যায়ে বাড়াতে হবে দুর্নীতি বিরোধী অভিযান।
আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশ এখন পৃথিবীর 12তম দুর্নীতিগ্রস্ত দেশ। এবার জরিপে অংশ নেওয়া 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146। দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে শুধু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এই বছর কোনো অগ্রগতি হয়নি বাংলাদেশের। একদিক থেকে আমরা পলিটিক্যালি হাইয়েস্ট লেভেলে প্লেজ বলছি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা চর্চা করব, কিন্তু সেটা চর্চা করার ক্ষেত্রে কারোর প্রতি ভয় করে না করে সেই ক্ষেত্রে ঘাটতি, এটাই হচ্ছে অন্যতম কারণ যে এই ঘাটতির ফলে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের শূন্য সহিষ্ণুতা নীতির বাস্তবায়ন নেই মাঠ পর্যায়ে। টিআইবি রিপোর্ট অনুযায়ী আমাদের অবস্থান গতবারের চেয়েও খারাপ হয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ। আর টিআইবি রিপোর্ট কেন, আমরা আমাদের আশেপাশেই তো দেখতে পাচ্ছি যে দুর্নীতি ব্যাপক হারে চলছে। এখানে এক মাননীয় প্রধানমন্ত্রী উনি আর কতটা সামলাবেন, যে এই ধরনের মানুষ যারা দুর্নীতি করার জন্য ক্ষমতাসীন দলে আসে, দলের প্রতি কোনো ভালোবাসার কারণে না, তাদেরকে অবশ্যই ঠেকাতে হবে। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের কেনাকাটা এবং বিদেশে অর্থ পাচার দুর্নীতির মাত্রা আরও বাড়িয়েছে। দুদকের অনুসন্ধান অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় 18টি দেশে অর্থ পাচার হয়। আর অর্থ পাচারের নতুন গন্তব্য সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে বছরে 65,000 কোটি টাকা পাচার হয়। বিশ্লেষকরা বলছেন দুর্নীতির লাগাম টানার সুযোগ এখনও আছে। দুর্নীতি দমন কমিশন অনেক কাজ করছে নিশ্চিতভাবে, কিন্তু তাদের আরও অনেক বেশি কাজে নামতে হবে বলে আমি মনে করি। আমার মনে হয় তাদের জনবলের অভাব আছে, কারণ যেখানে দুর্নীতি এত ব্যাপক সেই তুলনায় কিন্তু তাদের জনবল নেই। কাজেই রুই কাতলাদেরকে ধরার ক্ষেত্রে বা সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে রাঘববোয়াল যাদেরকে বলা হয়, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দুদকের সক্রিয় ভূমিকার কিন্তু যে ঘাটতি রয়েছে সেটা আমরা সকলেই জানি। কাজেই এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে অনেকটাই হতাশ করে। সর্বোচ্চ পর্যায়ের জিরো টলারেন্স নীতি যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা না যায়, তাহলে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে সফলতা আসবে না বলছেন বিশ্লেষকরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এমপি পাপুলের এক মামলায় 4 বছরের সাজা হলেও কুয়েতের আদালতে বিচারাধীন আরও 2 মামলা। এমনটাই জানালেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আইনমন্ত্রী বলেছেন এমপি পাপুল সংসদ সদস্য পদ হারাচ্ছেন কিনা রায়ের কপি হাতে পেলে এই বিষয়ে ব্যবস্থা নেবেন স্পিকার। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন এমপি পাপুল। বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল মানব পাচার, অর্থ পাচার ও ঘুষ লেনদেনের 3 মামলার একটিতে 4 বছরের কারাদণ্ডের খবর কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমের শিরোনাম। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। সংসদ সদস্য পাপুল সাহেব আছেন, উনি সহ এবং একজন সামরিক কর্মকর্তা এবং 2জন বেসামরিক কর্মকর্তা সহ 4 জনকে ঘুষ সংক্রান্ত কারণে 4 বছরের কারাদণ্ড এবং কোন ক্ষেত্র বিশেষে বলছে 1 মিলিয়ন দিনার, কোন সময় বলছে যে 1.9 মিলিয়ন দিনার জরিমানা করেছে এবং বাকি 2টো কেস মানি লন্ডারিং এবং হিউম্যান ট্রাফিকিংটা বিচারাধীন আছে। কুয়েতে নিজস্ব বিচার ব্যবস্থাই হয়েছে। এটাতে আমি সবাইকে আকুল ভাবে অনুরোধ করব সবাই যেন আমাদের এই দেশের কুয়েতের আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনে চলে যেন দেশের ভাবমূর্তি সবসময় উজ্জ্বল রাখেন। গেল বছর কুয়েত সিআইডির নথিতে উঠে আসে অন্তত 20,000 মানুষকে অবৈধভাবে কুয়েতে পাচার করায় জড়িত পাপুল। এর মাধ্যমে হাতিয়েছেন 1,400 কোটি টাকা। এসব অভিযোগে গেল বছরের 6 জুন রাতে কুয়েতে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন কুয়েতে 4 বছরের সাজার রায়ে এমপি পাপুল সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন। লজ্জায় সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জিত করেছে। তো সে তো ওই নৈতিক স্খলনজনিত অপরাধেই 4 বছরের সাজা পেয়েছে। এই অর্থে আমার মনে হয় যে তার সংসদ সদস্য পদ চলে যাওয়াটাই হয়তো এদিকে ওজনটা বেশি। পাপুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বললেন রায়ের কপি পেলেই ব্যবস্থা নেবেন স্পিকার। যদি কোনো সংসদ সদস্য নৈতিক স্খলনের জন্য কোনো আদালত দ্বারা 2 বছর বা তার ঊর্ধ্বে দণ্ডিত হন,
তাহলে পরে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। সত্যতা যখন অ্যাসার্টেইনড হবে তখন এটা তো সংবিধানে বলাই আছে, সংবিধানের অনুপাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাজার বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিলের প্রস্তুতি নিচ্ছেন পাপুলের আইনজীবী। পাপুলকে 4 বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয় 19 লাখ কুয়েতি দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 53,19,62,000 টাকা। কুয়েতে ক্লিনিং কোম্পানির সুপারভাইজার থেকে পাপুল হয়ে ওঠেন কোম্পানির মালিক ও প্রভাবশালী এক ঠিকাদার। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ঢাকার বর্জ্যের 70 থেকে 75 ভাগ জৈব বর্জ্য, আর বাকি 25 থেকে 30% পুনরায় ব্যবহারযোগ্য। কিন্তু বর্জ্য সংগ্রহ এবং ব্যবস্থাপনায় ঘাটতির কারণে রাজধানীর বিশাল বর্জ্যের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। গবেষকরা বলছেন, বাসাবাড়ি থেকে আলাদা আলাদাভাবে বর্জ্য সংগ্রহ করা গেলে তা থেকে প্লাস্টিক, কাগজ, এমনকি বিদ্যুৎ পর্যন্ত উৎপাদন করা সম্ভব। আর সিটি কর্পোরেশন বলছে 2022-23 সাল নাগাদ এমন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ চলছে। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। এভাবেই রাজধানীর প্রত্যেক বাসাবাড়ির ময়লা আবর্জনা আসে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে। সকাল থেকে শুরু হয় এই বাসাবাড়ি থেকে বর্জ্য আনার কার্যক্রম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এক গাড়িতে নিয়ে আসে সব ধরনের বর্জ্য, যে কারণে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে বর্জ্যের গুণাগুণ। ড্রেনের বর্জ্য ছাড়া আর আদার্স যত বর্জ্য আছে সব এখানে চলে আসে। বাসাবাড়ি থেকে আনে, কিন্তু আলাদা আলাদা সবাই প্যাকেট করে না। কাগজ, প্লাস্টিক, বাসাবাড়ি কিংবা হোটেলের অব্যবহৃত খাবার, পলিথিন, ফোম সব বর্জ্যই পাওয়া যাবে এসব বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। ভালো করে খুঁজলে এখানে মিলবে মেডিকেল বর্জ্য। আগের চেয়ে তুলনামূলক ভালো রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা। এখন আর রাস্তায় যেখানে সেখানে হরহামেশায় পড়ে থাকে না ময়লা, কিন্তু এরকম মেডিকেল, প্লাস্টিক সহ সব ধরনের বর্জ্য মিলেমিশে একাকার এরকম বিভিন্ন স্টেশনে, যেসব বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন কিংবা নতুন নতুন পণ্য উৎপাদন সম্ভব। গবেষণা বলছে, ঢাকার 2 সিটিতে গড়ে প্রতিদিন 6 থেকে 6,500 টন বর্জ্য উৎপাদন হচ্ছে। আর ফলের মৌসুমে এই বর্জ্যের উৎপাদন বেড়ে দাঁড়াচ্ছে প্রতিদিন 8,000 টনে। যে বর্জ্যের 70 থেকে 75 ভাগই জৈব, বাকি 25 থেকে 30 ভাগ পুনর্ব্যবহারযোগ্য। 25 থেকে 30% হচ্ছে আমার রিসাইক্লেবল। এই টোটাল রিসাইক্লেবল হয়তো বা 5 থেকে 10%ও আমরা কালেক্ট করতে পারছি না। আর যেটা কালেক্ট করতে পারছি সেটা অন্যান্য জৈব আবর্জনার সাথে মিলে গলে পচে যেটা হয় যে সেটার মান অনেক খারাপ হয়ে যায়, ফলে সেটা রিসাইক্লেবল ভ্যালুটা পাওয়া যায় না। বুয়েটের এই গবেষক বলছেন, বর্জ্যের গুণাগুণ ঠিক রাখতে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দরকার। যারা ভ্যানওয়ালা, এদেরকে যখন আপনি ট্রেন আপ করে এদের শক্তিটা কাজে লাগিয়ে আপনি যখন অজৈবটাকে আলাদা করে ফেললেন, তখন কিন্তু এই জৈবটা নিয়ে আপনি খুব অটোমেটিক্যালি আপনি সার তৈরি করতে পারেন, আপনি বায়োগ্যাস করতে পারেন, অন্যান্য রকম রিসাইক্লিংয়ে চলে যেতে পারেন। দিনে দিনে ঢাকার 2 সিটিতে বর্জ্য বাড়তে থাকলেও ব্যবস্থাপনা পরিকল্পনা এখনো কাগজে কলমে। উত্তর সিটির এই কর্মকর্তা বলছেন, রাজধানীর আমিন বাজারে তৈরি হবে তাদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, যেখানে 2023 সাল নাগাদ বর্জ্য থেকে হবে বিদ্যুৎ। যদি আমরা রিসাইক্লিং প্ল্যান করি তাহলে যে পেট বটলের যে আমরা প্লেটগুলো করব সেটা দিয়ে আমরা উন্নত মানের প্লাস্টিক করতে পারবো। আর কম্পোস্ট প্ল্যান্ট যদি আমরা স্থাপন করি তাহলে যে গ্রিন ওয়েস্টগুলো ওখানে যাবে সেখান থেকে আমরা সার করতে পারবো। 2023 নাগাদ এটা হয়ে যাওয়ার কথা। প্রায় 2 কোটি মানুষের বসতি রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আসলেই বড় চ্যালেঞ্জ। এরপরও বর্জ্যের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে দরকার যুগোপযোগী পরিকল্পনা ও এর বাস্তবায়ন। তবেই বর্জ্যের ভাগাড় থেকে মুক্ত হবে ঢাকাবাসী। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ফ্ল্যাট, প্লট কিংবা আবাসন ঋণ ছাড় করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েছে আগের তুলনায়। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সিঙ্গেল ডিজিট বাস্তবায়নের পর মাত্র 7 থেকে 8% সুদে সহজ শর্তে এই খাতে ঋণ ছাড় করা হচ্ছে। আবাসন সংগঠন রিহ্যাব বলছে, দীর্ঘমেয়াদে এবং দ্রুত সময়ে এই ঋণ ছাড় করা হলে আবাসন সহ সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নগরীতে নিজের জন্য এক টুকরো মাথা গোজার ঠাঁই মধ্যবিত্তের কাছে অনেকটা স্বপ্নের মতোই। আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে সব শ্রেণীর মানুষের কাছেই বড় বাধা হয়ে দাঁড়ায় নগদ অর্থের স্বল্পতা। তবে ফ্ল্যাট কিংবা প্লটের স্বপ্নপূরণ সহজ করতে স্বল্প সুদে ঋণ দিতে আগ্রহী হয়ে উঠছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
এক্ষেত্রে 1 কোটি টাকার ফ্ল্যাট কিনতে প্রতিষ্ঠানগুলো 70 লাখ টাকা পর্যন্ত ঋণ সরবরাহ করছে। সুদ হার রাখা হচ্ছে 7 থেকে 8%। ব্যাংকের কাছে পর্যাপ্ত নগদ অর্থ থাকায় নির্দিষ্ট সময়ে আবাসনের ঋণ আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন ফ্ল্যাট কিনতে পারছেন বলে দাবি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। আসলে মানুষ কিন্তু এখন বাড়ি কিনতে যাচ্ছে, বা সবচেয়ে বড় একটা বেসিক নিড, বা হোম লোন হচ্ছে, ফ্ল্যাট লোন হচ্ছে, এখানে ব্যাংকগুলো এগিয়ে আসছে। এবং যেহেতু মার্কেটে লিকুইডিটি এখন প্রায় অলমোস্ট 2 ট্রিলিয়ন টাকার মতো, রেট অফ ইন্টারেস্ট ফর দিস হোম লোন কমে এসছে প্রায় 8, 8.5, ক্ষেত্রে 9-এর নিচে তো অবশ্যই। এখন হোম লোনের ক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই দুটাই বেশ ঊর্ধ্বমুখী। এর পিছনে বেশ কিছু কারণ আছে, যেমন এবারে বাজেটে রিয়েল এস্টেট সেক্টরের জন্য কিছু পজিটিভ এলিমেন্ট ছিল। এখন উদ্বৃত্ত তরলের কারণে মোটামুটি সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানই হাউজিং ফাইন্যান্সে তারা বেশ উৎসাহী। সময়ের সাথে চাহিদা বেড়ে যাওয়ায় 2 কোটি টাকা পর্যন্ত ঋণ ছাড়ের অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। আবাসন সংগঠন রিহেব বলছে, এ খাতে খেলাপি কম হওয়ায় এই ঋণ তুলনামূলক বেশি নিরাপদ। আমি মনে করি এখানে ইন্টারেস্ট রেট যদি একটু কমিয়ে যদি ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করে, এটা ব্যাংকের জন্য ভালো হবে, ক্রেতাদের জন্য ভালো হবে, সেক্টরের জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট আছে সেই রিপোর্টেও দেখা যাচ্ছে যে খেলাপির হার এই সেক্টরে সর্বনিম্ন। করোনার সময় যে পরিস্থিতি হওয়ার কথা ছিল, আমরা সেই পরিস্থিতি উপলব্ধি করছি না বিকজ অফ দিস ইস্যুস। এদিকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো আবাসন খাতে মনোযোগ দিচ্ছে। সোনালী ব্যাংক গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণে সোনালী নীর নামে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ ছাড় করছে, যা মধ্যবিত্তের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ সহজ করছে বলে দাবি ব্যাংকারদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। উন্নত জীবনের আশায় স্বেচ্ছায় কক্সবাজার ছেড়ে ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গারা। শুক্রবার 1778 জন যাওয়ার পর আজ যাচ্ছেন আরও 1700 জন। কেউ যাচ্ছেন একা, আবার কেউ যাচ্ছেন পুরো পরিবার নিয়েও। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গাদের এই স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত থাকবে। নয়নবর অজয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমরা যে সময় ছিলাম ওইখানে খুব কষ্ট হয়েছিলাম, এখানে আসি ভালো আছি, নির্যাতনের থেকে এখানে চলে আসেন, ভালো থাকবেন। এভাবেই ভাসানচরে যাওয়ার বর্ণনা দিলেন ইয়াসমিন নামের এক রোহিঙ্গা। নিরাপত্তা ও উন্নত জীবনের কথা চিন্তা করেই নিজ ইচ্ছায় কক্সবাজার থেকে ভাসানচরে যাচ্ছেন তারা। শুধু ইয়াসমিন নয়, তার মতো অনেকেই ভাসানচরে সুন্দর জীবনযাপনের কথা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনেই সেখানে যাচ্ছেন। জামাই গিয়ে গই তারা হয় এটা বেশি সুন্দর লাগে, বালা এত লড়াই জারি। আমরা অনেক কষ্ট পাচ্ছি, ওখানে চলে আসছি। সবাই এখানে যারা গেছে তারা বলছে যে এখানে নাকি অনেক ভালো, অনেক নিরাপদ, সেজন্য তো আমরা মা বাপ ভাই বোন ছেড়ে আমরা চলে যাচ্ছি সেখানে। শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর 4টি জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় 1778 জন রোহিঙ্গা। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভাসানচরের জীবনযাত্রার মান ভালো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই সেখানে যাচ্ছেন তারা। আগামীকালও 1300 রোহিঙ্গাকে নেওয়া হবে সেখানে। আমরা আজকে যে আসছে 1776 জন আমাদের যতটুকু জানা মতে, এবং এইভাবে আগামীকালকে একটা সংখ্যা আসবে। তো গত দুইবারে আমাদের প্রায় 3000 3500-এর উপরে আমাদের সংখ্যা অবস্থান করছে। এর আগে গেল বছরের 4 ও 29 ডিসেম্বর 2 দফায় 3446 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভালো আছেন ভাসানচরের রোহিঙ্গারা। পশুপালন, কৃষিকাজ সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকায় কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন রোহিঙ্গারা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ভাসানচর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নয়নবর অজয়। জয়, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে যে ভাসানচরে সত্যিকার অর্থেই কেমন আছেন রোহিঙ্গারা, স্বচক্ষে কি দেখছেন? শুভ সকাল তন্ময় আপনাকেই। আপনি শুরুতে যেমনটা বলছেন রোহিঙ্গারা ভালো আছেন ভাসানচরে, আসলে কিন্তু ভালোই আছে রোহিঙ্গারা। যেখানে বিচ্ছিন্ন দ্বীপ ছিল এই ভাসানচর, সেই ভাসানচরে এখন পশু পাখি প্রাণী থেকে নিয়ে মানুষেরই বসবাস। যেখানে সূর্যের আলো ছাড়া বিদ্যুতের আলো ছিল না, সেখানে এখন সেই ভাসানচরে বিদ্যুতের আলো জ্বলছে। তো অনেক আলোকিত এই ভাসানচরে এখন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, যেখানে রোহিঙ্গাদের এই জায়গায় ঠাঁই দেওয়া হয়েছে। সেই রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করতে কিন্তু আসলে যে ভেড়া থেকে নিয়ে বিভিন্ন পশু পাখি পালনে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা
দেখানোর চেষ্টা করছি যে কৃষিকাজ করে তারও কিন্তু আসলে এখানে জীবিকা নির্বাহ করতে পারবে, তেমনিভাবে যে পশু পাখি লালন পালন করেও কিন্তু তারা জীবিকা নির্বাহ করতে পারছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন রাখাল আছে যার কারণে কিন্তু এই জায়গায় প্রায় 300-র অধিক কিন্তু ভেড়া আছে। এমনকি একইভাবে আমরা দেখেছি এখানে কবুতর থেকে নিয়ে অন্যান্য পাখিও আছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, কয়টা আছে আপনার এখানে ভেড়া? প্রায় 700-র মতন। এই ভেড়া কি খায়? এই বেড়া মাঠে প্রচুর পরিমাণে ঘাস আছে, ঘাস খায়। সেই ঘাসগুলো স্যার কিন্তু প্রচুর পরিমাণে ফাঁস আসে, ফাঁস থেকে আসে বালু জায়গার ফাঁস আছে সবখানে, সেই ফাঁস থেকে ঘাস আসে। এই জায়গায় এই ভেড়া পশু পাখি এগুলো লালন পালন করা সম্ভব কিনা? সম্ভব। এগুলা আলো বাতাস সব কিছু, বালু ঘাস আছে, খাবার পাই অনেক কিছু বালু, এগুলা লালন পালন করার সব কিছু সম্ভব। আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার মহিষ আছে, কয়টি মহিষ আছে আপনার? আমার না আছে 250, ধরেন এমনি আছে 8000 মতন। এটা লালন পালন এখানে করি আমরা। এই ঘাস এটা যেটা আছে স্যার, এটা খাই আমরা, এটা লালন পালন করি। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পাচ্ছেন এই বাসাঞ্চল এখন অনেকটা উন্নত, সেই একদিকে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটা উন্নত হয়েছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি যে জায়গায় প্রায় 1700 একর জায়গা জুড়ে অনেকটা উন্নত করা হচ্ছে। আরও রোহিঙ্গা ছাড়াও যেন সবাই বসবাস করতে পারে, তেমনিভাবে আমরা দেখছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বনায়ন করা হচ্ছে, যেখানে বনায়ন করাও সম্ভব। এখানে একজন বনায়ন কাজে জড়িত আছে রাখাল, আমরা একটু জানতে চাচ্ছি, আপনি তো বনায়নের কাজে আছেন, আমরা একটু জানতে চাচ্ছি এই জায়গাগুলোতে আসলে বনায়ন করা সম্ভব হচ্ছে কিনা? জি, এখানে বনায়ন করা সম্ভব। আমরা এবছর অন্তত 1.5 লাখের মতো ম্যানগ্রোভ লাগাইছি বাড়ির বাইরে, এবং ভিতরে আমরা অন্তত লাখের মতো নারকেল গাছ, বিভিন্ন ফল গাছ, মালটা, কমলা, অনেক সবজি টবজি আমরা এখানে করছি। এখানে তরমুজও ধরছে আমাদের অনেক, আমরা গাছ অনেক আগের সাথে অনেক উত্তর মাটি এবং অগ্রত বেশি গাছ লাগাইলে ইনশাল্লাহ গাছ সফল হয়ে যায়। রোহিঙ্গারা সব কিছু গাছপালা গাছ করিয়া খাইতে পারে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পারছেন রোহিঙ্গারা এই যে এইভাবে পশু পাখি এমনকি ভেড়া থেকে নিয়ে বিভিন্ন প্রাণী কিন্তু লালন পালন করেও কিন্তু তারা এই জায়গায় কিন্তু তারা জীবিকা নির্বাহ করতে পারবে। তেমনিভাবে যে গতকাল আমরা দেখেছি যে রোহিঙ্গাকে কিন্তু এই জায়গায় বাসাঞ্চলে কিন্তু আনা হয়েছে, তেমনিভাবে কিন্তু আজও কিন্তু সেই রোহিঙ্গাকে কিন্তু এই জায়গায় কিন্তু আনা হবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু গতকাল যেমনটা আমাদেরকে জানিয়েছেন, গতকাল এই জায়গায় প্রায় 1700-র অধিক কিন্তু রোহিঙ্গা কিন্তু এই জায়গায় আনা হয়েছে, তারাও কিন্তু খুব একটা ভালো আছে। তেমনিভাবে আজও 1300-র অধিক কিন্তু রোহিঙ্গা কিন্তু এই জায়গায় আনা হবে। একটু পরে কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু তাদেরকে জাহাজে করে কিন্তু এই বাসাঞ্চলে আনা হবে। সব মিলিয়ে বলা যায় কিন্তু আগে যারা এসেছেন রোহিঙ্গা, তারাও কিন্তু খুব একটা সুখে আছেন। তারা বলছেন তারা যদি কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয় তাদের, তাহলে কিন্তু আসলে এই জায়গায় বাসাঞ্চলে তাদের কিন্তু বসবাস অনেকটা উপযোগী হবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। নয়ন বোরাজয়, আপনাকে ধন্যবাদ ভাষাঞ্চল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি। এই লক্ষ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে জেলায় পাঠানো হচ্ছে টিকা। বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় সিভিল সার্জন করোনা টিকা পাওয়ার খবর নিশ্চিত করেছেন। 31 জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় পৌঁছাবে এই টিকা। প্রথম দিকে অগ্রাধিকার ভিত্তিতে পাবেন সম্মুখ যোদ্ধারা। প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। এদিন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা সহ 5 জন টিকা নেন। পরদিন বৃহস্পতিবার রাজধানীর 5 হাসপাতালে টিকা নেন আরও 5 শতাধিক মানুষ। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু হবে। এ লক্ষ্যে জেলায় জেলায় পাঠানো হচ্ছে টিকা। সরকারের সাথে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহের কাজটি করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রাজশাহীতে বৃহস্পতিবার 1,80,000 ডোজ করোনা টিকা পৌঁছেছে। বেলা 11:30টার দিকে জেলা ইপিআই স্টোরে পৌঁছালে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার কায়ুম তালুকদার। প্রথম দফায় 1200 ডোজ টিকা পেয়েছে মেহেরপুর, 36,000 করোনার ভ্যাকসিন পেয়েছে চুয়াডাঙ্গা। 60,000 ডোজ করোনা ভ্যাকসিন পাওয়ার খবর নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রথম ধাপে প্রয়োগের জন্য 31 জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলায় পৌঁছাবে টিকা। সকল টিকা সঠিক তাপমাত্রা মেনটেন করে আমাদের কাছে পৌঁছেছে, যেখানে আমাদের টিকা প্রিজার্ভ করছি সেখানে আছে এবং সেটা অত্যাধুনিক প্রক্রিয়ায় সেটা রাখা হচ্ছে। টেম্পারেচার সবকিছু সেভাবে মেনটেন করা হচ্ছে এবং আমাদের যে ইপিআই স্টোর আছে সেখানে আমরা আমাদের ভ্যাকসিন রিলেটেড কমিটির উপস্থিতিতে আমরা সেগুলো স্টোর করেছি। 3,600 ভায়াল টিকা দিয়ে আমরা 36,000 ব্যক্তিকে প্রথম ডোজ টিকা দিতে সক্ষম হব। 6,000 ভায়াল আসছে এবং সেখানে 60,000 ডোজ আছে। প্রথম দিকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন সম্মুখ যোদ্ধারা। টিকা পেতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। যারা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য সেবা কেন্দ্র থেকে নিবন্ধন করতে পারবেন। ভারত সরকারের উপহার 20 লাখ ও টাকায় কেনা 50 লাখ, মোট 70 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপীয় ইউনিয়নের 18 বছরের বেশি বয়সীদের উপর অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইইউ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে গেল বছর আগস্ট মাসে হওয়া স্বাক্ষরিত চুক্তি প্রকাশ করেছে ইউরোপিয়ান কমিশন। ইউরোপের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী টিকা সরবরাহ করছে না প্রতিষ্ঠানটি, আর এই অভিযোগ অস্বীকার করছে অ্যাস্ট্রাজেনেকা। এই নিয়ে বিরোধের জেরে শুক্রবার চুক্তিটি জনসম্মুখে প্রকাশ করেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। এছাড়াও এক ঘোষণায় উর্সুলা আরও জানান, সরবরাহ ঘাটতি নিয়ে ওষুধ কোম্পানির সঙ্গে চলমান বিরোধের মধ্যে ইউরোপে উৎপাদিত ভ্যাকসিন রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের করছে ইইউ। এদিকে ইউক্রেন সরকার এখনও কোনো করোনার ভ্যাকসিন প্রয়োগের অনুমতি না দিলেও রাশিয়ার উৎপাদিত যে কোনো ভ্যাকসিন প্রয়োগ নিষিদ্ধ করেছে। এছাড়াও মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসন তাদের উদ্ভাবিত ভ্যাকসিন 66% কার্যকর বলে দাবি করেছে। তবে এত সব টিকার উদ্ভাবন ও প্রয়োগের মাঝেও প্রবল গতিতে বাড়ছে কোভিড-19 সংক্রমণ। একদিনে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় 5,60,000 এবং মারা গেছে 14,000-এর বেশি মানুষ। জানিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 22,14,000 এবং মোট সংক্রমণ ছেড়েছে 10,25,00,000-এ। খ্যাতিমান উপন্যাসিক ও বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ শহীদ রায়হানের 49তম মৃত্যুবার্ষিকী আজ। চলচ্চিত্রের এই পুরোধা অস্ত্র হাতে নয়, যুদ্ধ করেছেন ক্যামেরা নিয়ে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, কালি কলম আর ক্যামেরা সেই সংগ্রাম আর রক্তাক্ত ইতিহাস তুলে ধরেছেন বারবার, সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকেও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 1935 সালের 19 আগস্ট ফেনীতে জন্ম জহির রায়হান চলচ্চিত্রে পা রাখেন 1957 সালে। পাক বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা যখন স্বাধীনতার স্বপ্ন বুনছিলেন, ঠিক তখন তিনি নির্মাণ করেন জীবন থেকে নেয়া। তিনি তার স্টপ জেনোসাইড তথ্যচিত্রে ক্যামেরার চোখে বিশ্বকে দেখিয়েছেন নিরীহ বাঙালির উপর পাক বাহিনীর বর্বরতার চিত্র। সোনার কাজল, সঙ্গম, বাহানা, বেহুলা ও আনোয়ারার মতো বেশ কয়েকটি নন্দিত সিনেমা নির্মাণ করেছেন। শুধু চলচ্চিত্রই নয়, 1000 বছর ধরে আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ের মতো কালজয়ী উপন্যাস দিয়ে অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, মরণোত্তর বিশেষ চলচ্চিত্র পুরস্কার, 21 পদকের পাশাপাশি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। শুটিং করার পরে এসে ডাবিং করি, সেই ডাবিং সিস্টেমটা কিন্তু উনি চালু করেছিল। আমরা সেই জন্য তাকে স্মরণ করি সবসময়ের জন্য এবং আমাদের আইডল হিসেবে আমরা মানি। সে একটা চলচ্চিত্রের মাধ্যমে এদেশের যে স্বাধীনতা দরকার বা এদেশের মানুষকে নিজস্ব স্বাধীন দেশের
নাগরিক হওয়া দরকার সেটা উনি বুঝিয়ে দিয়েছিলেন। রাজনীতি আর সাংবাদিকতার ভুবনেও ছিল পদচারণা, আর তাই তো সামাজিক প্রেক্ষাপটকে গভীরভাবে তুলে এনেছেন তার লেখায় কিংবা সিনেমার দৃশ্যপটে। আজ জহিরান বেঁচে থাকতেন, আমাদের চলচ্চিত্রের রূপে তো অন্যরূপ হয়ে যেত। বলিষ্ঠ নেতৃত্বে হোক, ওনার কার্যকলাপে হোক, আমাদের চলচ্চিত্র শিল্প আরো সমৃদ্ধ হতো। নির্মাণ করতে গেলে মাথার মধ্যে তখন ঢুকে যে এই শটটি এইভাবে নিচ্ছি, এইভাবে নেওয়া উচিত বা এই সংলাপটা এইভাবে বলানো উচিত। সেই ক্ষেত্রে তখনই জহির রায়হানের অনেক প্রভাব হয়তোবা মনের অজান্তেই চলে আসে। 1972 সালে 30 জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিখোঁজ হন জহির রায়হান। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। প্রতি ইঞ্চি প্রতি জমির সদ্ব্যবহার মডেল এখন বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। 175% প্রতি জমিতে 13 ধরনের শাকসবজি উৎপাদন করছে তারা। ফলনও হচ্ছে 12 মাস। এই পদ্ধতিতে কৃষিকাজ মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। রাহাত খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ক্যাম্পাসে প্রবেশ করলে ডান পাশে চোখে পড়বে সারি সারি আম, লিচু, সুপারি ও নারিকেল গাছ। সুপারি গাছ জড়িয়ে বেড়ে উঠেছে শিমের লতা। 13 ধরনের শাকসবজির চাষ করছে কর্তৃপক্ষ। 1 ইঞ্চি জমিও অনাবাদি না থাকার এই পদ্ধতি এখন কৃষকদের কাছে মডেল। স্থায়ী প্রতি জমিটাকে আমরা এখন ফসলের আওতায় নিয়ে এসেছি এবং এখানে সব সময় 12 মাসই কোনো না কোনো সবজি চাষ হয়। আমাদের এই চাষ দেখে আমাদের চাষাবাদের কৌশল অবলম্বন করে যদি কৃষকরা অবলম্বন করে তাহলে তারা নিজেরা যেমন তাদের সবজি চাহিদাটা পূরণ হবে এবং বাজার বিক্রি করে তারা উপকৃত হবে। অধ্যক্ষ জানান, সব কৃষকের পতিত জমি কৃষির আওতায় আনতে পারলে নিরাপদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ছাড়াও আর্থিকভাবেও লাভবান হবে তারা। মাঠের জমি তেমনি আপনার রাস্তার পাশের জমি, পুকুর পাড়ের জমি, তারপরে ছায়া অর্ধ ছায়াযুক্ত জমি প্রচুর। এটা আমরা আস্তে আস্তে পরিকল্পনা করে আমরা আবাদের আওতায় নিয়ে আসছি। সংশ্লিষ্টরা জানান, মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এই পদ্ধতি ছড়িয়ে দিতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা এই বিষয়ে ইতিমধ্যেই তারা সাড়া জেগেছে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটা ছিল প্রতি ইঞ্চি জমি ব্যবহার করা। তারই আলোকে আমরা কৃষক ভাইরা তারা প্রতি ইঞ্চি জমি ব্যবহার করছেন। নতুন এই পদ্ধতি কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে পতিত জমিতে কৃষিকাজ করে সফলতাও পেয়েছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের গ্রিন প্লাটিনাম সার্টিফিকেট প্রাপ্তি উদযাপন ও বাৎসরিক মিলন মেলার আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজহার খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এই সময় স্থানীয় সংসদ সদস্য, রপ্তানিমুখী বিভিন্ন বস্ত্র পোশাক শিল্প সংগঠনের নেতৃত্ববৃন্দ, প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ ব্যর্থতাকে স্মরণে রেখে যুক্তরাষ্ট্রকেই পরমাণু চুক্তিতে ফেরার প্রথম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। সেই সাথে প্রতিবেশী দেশগুলোকে বিদেশি শক্তি ছাড়া নিজেদেরই সমাধানের আহ্বান জানিয়েছে রুহানির সরকার। ইরানের মার্কিন প্রতিনিধি হিসেবে রবার্ট ম্যালিকে নিয়োগ দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে বলে মন্তব্য করেছেন ইমরান খান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। পরমাণু সমঝোতা নিয়ে নয়া মার্কিন প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যই ছিল ইরানকে আগে চুক্তিতে ফেরার বার্তা। কিন্তু নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আহ্বানে স্পষ্ট সাড়া দেয়নি তেহরান। বরং বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, চুক্তির বিভিন্ন শর্ত লঙ্ঘনের কারণে নিজেদের দেয়া কথা রাখতে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। একই দিনে এক টুইট বার্তায় জারিফ প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে নিজেরাই সমাধান আনতে পারে তারা, প্রয়োজন নেই কোনো বৈদেশিক শক্তির।
বৃহস্পতিবার ইরানের জন্য মার্কিন প্রতিনিধি হিসেবে রবার্ট মেলিকে নির্বাচিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2015 সালের পরমাণু চুক্তির সময় ওবামা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক দ্বন্দ্বের অংশ হয়ে চড়া মূল্য দিতে হয়েছে তাদের। এসব সিদ্ধান্তে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে পাকিস্তান। অন্যদিকে বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগের পরিস্থিতি বিরাজ করছে বর্তমান বিশ্বে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি আন্তর্জাতিক উত্তেজনা কমানোর ইতিবাচক পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। নতুন কৃষি আইনে 10 কোটির বেশি নাগরিক উপকার পাবেন বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে আন্দোলনরতদের সঙ্গে নতুন করে যোগ দিয়েছে হাজারো কৃষক। বেড়েছে আন্দোলনের মাত্রাও। কৃষকদের সমর্থনে জীবনের শেষ অনশনে বসার ঘোষণা দিয়েছেন সামাজিক আন্দোলন কর্মী আন্না হাজারে। মাসুদ ডানার ডেস্ক রিপোর্ট। শুক্রবার থেকে শুরু হওয়া ভারতের বাজেট অধিবেশনের শুরু থেকেই আলোচনায় ছিল কৃষি আইন। এই আইনের পক্ষে জোরালো বক্তব্য রাখেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিন্দা জানান প্রজাতন্ত্র দিবসে কৃষি আন্দোলনের, এমনকি কৃষি আইনের ফলে কৃষকদের সুবিধার কথাও তুলে ধরেন তিনি। मेरी सरकार ने लोकतंत्र में अभिव्यक्ति की आजादी और शांतिपूर्ण आंदोलन হবেন। কয়েকটি রাজ্য সরকারও কৃষি আইনের প্রশংসা করেছেন। আর লাল কেল্লায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। बहुत दुर्भाग्यपूर्ण है। সংসদে ঐক্যবদ্ধ ছিলেন বিরোধী নেতারা। তৃণমূল কংগ্রেস সহ 18টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে। এদিকে 3 কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। বৃহস্পতিবার রাত থেকেই দিল্লির উপকণ্ঠে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়েছে আরও কয়েক হাজার কৃষক। কয়েকটি জায়গায় কৃষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। কৃষকদের সমর্থনে 30 জানুয়ারি থেকে অনশনে বসার ঘোষণা দিয়েছে সামাজিক আন্দোলন কর্মী আন্না হাজারে। আর এটি তার জীবনের শেষ অনশন হতে যাচ্ছে বলেও জানান তিনি। মাসুদ রানা, নিউজ 24। তাইওয়ানের স্বাধীন হতে চাওয়ার অর্থই হচ্ছে যুদ্ধ বলে হুঁশিয়ারি দিল চীন। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তবে এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন চীন ও তাইওয়ানের বোঝাপড়া প্রয়োজন। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। তাইওয়ান ইস্যুতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এই অঞ্চলটির জলসীমায় বেইজিংয়ের সামরিক কর্মকাণ্ডকে চীনের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। তাইওয়ানের সামান্য কিছু লোকজন দ্বীপটির স্বাধীনতা চায়, তবে স্বাধীনতাকামীদের আমরা সতর্ক করে দিয়েছি, উস্কানি ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের সশস্ত্র বাহিনী ব্যবস্থা নেবে। আগুন নিয়ে যারা খেলবে তারা নিজেরাই পড়বে। তাইওয়ানের স্বাধীনতার অর্থ হচ্ছে যুদ্ধ। এছাড়া দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও হুঁশিয়ারি জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে, যা শান্তির জন্য ভালো নয়। এর আগে চীনের চাপ মোকাবেলায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, তাইওয়ানকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা দ্বন্দ্বের দিকে নিয়ে যাবার কোনো কারণ ঘটেনি। চীন ও তাইওয়ানের এখন বোঝাপড়া প্রয়োজন বলে মন্তব্য করেন কির্বি। নাহিদ সিহান, নিউজ 24। বরফাচ্ছন্ন কাশ্মীরকে দেখতে প্রতিদিনই হাজারো দর্শকরা ভিড় জমাচ্ছেন। আর তাদের জন্য নতুন আকর্ষণ হিসেবে এস্কিমোদের মতো বরফের ঘরে তৈরি করেছেন ব্যবসায়ীরা। এই ইগলু হোটেলে খাবার পাওয়া যাচ্ছে গরম গরম। নাইজেরিয়ান আরো একটি রিপোর্ট। কাশ্মীর সব সৌন্দর্যে অপরূপ। শীতের মধ্যে বরফাচ্ছন্ন কাশ্মীরেও প্রতি বছর লাখ লাখ পর্যটক বেড়াতে আসে, যে কারণে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন ক্যাফে ও হোটেল তৈরি করা হয়েছে। আর এরই ধারাবাহিকতায় গুলমার্গ স্কি রিসোর্টে বরফ দিয়ে এস্কিমোদের মতো ইগলু আকৃতির ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছে।
this beautiful cafe which is not found in India. It is a very একটা দেখা যায় না। সিঙ্গার থেকে আসার পথে আমাদের এখানে থামতে হয়েছিল, আর আমরাও আশাহত হইনি। এটা খুবই সুন্দর জায়গা। Stop here and we are not disappointed. It's a house built by all the snow. এটা পুরো একটা বরফ বাড়ি, ভেতরের সবকিছুই বরফের তৈরি, সবকিছু খুবই চমৎকার। And they will make you really enjoy. -12 ডিগ্রি সেলসিয়াসে তৈরি এই বরফ হোটেলটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইগলু বলে দাবি করছেন এর নির্মাণকারীরা। ভেতরে 22 ফুট চওড়া এই ইগলুর উচ্চতা 12.5 ফুট। একসাথে প্রায় 15 জন মানুষ টানা 20 দিন এখানে থাকতে পারবে বলে জানান এই ক্যাফের ম্যানেজার। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রামে শুক্রবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। টাইগারদের সেরা প্রস্তুতির জন্য নেট বোলারদের দিয়ে সেশন সাজান কোচ রাসেল ডোমিঙ্গো। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গেল দিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। সাগরিকায় আজ 6 ঘন্টার অনুশীলনে টিম বাংলাদেশ। সকাল থেকেই ব্যক্তিগত সেশনে ব্যস্ত সময় পার তামিম, মুস্তাফিজ, তাসকিনদের। লক্ষ্য সাদা পোশাকে আলো ছড়ানো। টাইগারদের সেরা প্রস্তুতির জন্য এদিন তাই ডাক পড়েছিল নেট বোলারদের, যাদের নিয়ে সাগরিকার কড়া রোদ উপভোগ করলেন মুশফিক, মিঠুনরা। জহুর আহমেদে আজও অনুপস্থিত ছিলেন সাকিব। সুস্থ হতে লাগবে আরও 2-1 দিন। দলের সেরা তারকাকে ছাড়াই তাই তৃতীয় দিনের মতো ডোমিঙ্গো, গিবসনরা ক্লাস নিলেন সাগরিকায়। রেকর্ড বলছে চট্টগ্রামে সবশেষ 2018-তে স্পিন ফাঁদে ক্যারিবীয়দের কুপকাত করেছিল টাইগাররা। নাইম, তাইজুল, সাকিবদের ভিড়ে মুস্তাফিজের মতো স্ট্রাইক বোলার সেবার সুযোগ পেয়েছিল মোটে 4 ওভার। বাংলাদেশের প্রস্তুতির ধরন বলছে এবারও হতে পারে তেমন কিছু। ব্যক্তিগত পর্যায়েও ক্রিকেটাররা পরিকল্পনা আঁটছেন নিজেদের সেরাটা দেবার। ইন্টেন্সও ভালো প্র্যাকটিসের, আমরা আমাদের কাজগুলো করতেছি এবং কোচও আমাদের অনেক সাহায্য করতেছে আমাদের প্র্যাকটিসের জন্য, মানে আমাদের বোলিং স্কিলের জন্য। দেশের মাটিতে বোলিং করার সময় অবশ্যই নতুন বলটা কাজে লাগানোর চেষ্টা করব, আর চেষ্টা করা উচিত, কারণ যেহেতু নতুন বলে যদি আমরা ব্রেক থ্রো দিতে পারি তাহলে নতুন ব্যাটসম্যান আসা আবার স্পিন খেলাটা অনেক টাফ। পুরো সাগরিকাই আজ বাংলাদেশের। পেছনের আয়োজন বলছে সকাল থেকে বিকাল অবধি অনুশীলনের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে বদ্ধপরিকর গোটা দল। সকালের কড়া রোদ আর সাগর পাড়ের হিমেল বাতাস দুটোর সাথেই সখ্য গড়তে চায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। হার্টের 2 ধমনীতে স্টেন্ট বা রিং পরানোর পর এখন ভালো আছেন সৌরভ গাঙ্গুলী। অপারেশনের পর দিন রাতে নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি। আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন ভারতের সাবেক অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে তাকে বাড়িতে পাঠানো হতে পারে। হাসপাতাল সূত্র থেকে বলা হয়েছে শুক্রবার সকালে জেনারেল বেডে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলীকে। সেখানে সারাদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে আজ অথবা কাল তাকে ছেড়ে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার সৌরভের হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট বসানো হয়েছে। তার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।